গুগলের নির্দেশ অনুযায়ী ঘড়ির কাঁটায় এখন সঠিক সময় ভোর 4:27। ভোর ভোর বেরিয়ে গেছে এই শহরের কোলাহল থেকে দূরে এক টুকরো শান্তি খোঁজার উদ্দেশ্যে শান্তিনিকেতন। হ্যাঁ, আজকে আমাদের গন্তব্যস্থান শান্তিনিকেতন। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, হোতা হয় না কপাল গুনে। আমরা আমাদের যাত্রাপথ শুরু করি আমাদের বাড়ির সব থেকে সামনে স্টেশন জনাই রোড থেকে। এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই ঘড়ির কাঁটায় যখন 4:54, বর্ধমান ভায়া কট ফার্স্ট লোকাল ট্রেন নিজের নির্ধারিত সময় থেকে 30 মিনিট লেটে আমাদের জনাই স্টেশনে আসে। এরপরই ট্রেন স্টেশন ছেড়ে নিজের শেষ স্টেশন অর্থাৎ নিজের গন্তব্যস্থল বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয়। এরই মাঝে কি হয় জানো, গেস হোয়াট, আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু আমার ঘুমটা খুব একটা খারাপ সময়তে ভাঙেনি। বাইরে যখন এরম একটা অ্যাম্বিয়েন্স, সেটা উপভোগ করার সুযোগটা আমি ঠিকই পেয়েছি। তারপর কি মায়ের সঙ্গে একটু ক্যামেরার সামনে ক্যাচ মারতে মারতে ঘড়িতে সময় যখন 6:39, এই ট্রেনটি তার গন্তব্যস্থল অর্থাৎ শেষ স্টেশন বর্ধমানে এসে পৌঁছায়। আমরা বর্ধমান ঢুকে গেছি। ঘড়িতে এখন বাজে প্রায় 6:53 মতো। তো এই হচ্ছে গিয়ে বোলপুর যাওয়ার ট্রেন। তো চলো দেখা যাক, বলছি তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। দেখা যাক কতক্ষণে পৌঁছি। তো চলো ট্রেনে চাপা যাক। আর সকাল সকাল যদি হাতে এক কাপ গরম চায়ের কাপ নাই থাকে, তাহলে আর কিসের ট্রিপ, তাই না? আর সেটাকে শুধু হাতে রাখলেই হবে না, গরম থাকতে থাকতে খেয়ে নিতে হবে, তাই না? আমিও সেটাই করলাম। এরপরে ট্রেনটি তার নির্ধারিত সময় 7:18 বর্ধমান থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দেয়। বাট আগের বারের মতো আমি এবারেও ঘুমিয়ে পড়ি। তো ঘড়িতে এখন টাইম প্রায় 8:29 মতো। ট্রেনটা এইমাত্র জাস্ট বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এলো। এবার ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমরা বাইরে বেরোবো, টোটো করে যাওয়া যাক। মাত্র জাস্ট বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে বেরোলাম। আর ঠিক তার উল্টো দিকেই আছে এখানে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়, মানে এখানে রেল মিউজিয়াম যেটা বলা চলে। তো এখন আপাতত বন্ধ আছি, খোলা আছে বোঝা যাচ্ছে না। তো এখন দাঁড়িয়ে আছি, বললো একটু পরেই খুলবে। 8:30 মতো বাজে, এখন 9টা নাগাদ খুলে যাবে। চলো দেখা যাক ভেতরে কি আছে। মেবি ভেতরে ভিডিও করার পারমিশন দেবে না। তো আমার পিছনে এখন আছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। তোমরা এখানে এসে দেখতে পারো, 30 টাকা করে টিকিট। খুবই ভেতরে ভালো, বাট এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটা অ্যালাউ না, তাই জন্য তোমাদের ভেতরে দেখাতে পারলাম না। তো চলো এখান থেকে দেখা যাক কোথায় যাই, দেন তোমাদের দেখাবো। চলো। তো এই মাত্র জাস্ট গীতাঞ্জলি মিউজিয়াম থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়লাম। এবার এখান থেকে যাবো হচ্ছে হোটেলে, দেন ওখান থেকে ফ্রেশ হবো, তারপর আর কি সাইট সিনগুলো ঘোরার জন্য বেরিয়ে যাবো। চলো একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আর যা রাস্তায় এরকম শেকি ভিডিও হয়ে যাচ্ছে, তো চলো একেবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এই মাত্র জাস্ট হোটেলে ঢুকে পড়লাম। এখন ফ্রেশ হয়ে এখন বেরোবো যে সাইট সিন ঘোরার জন্য। টোটো সব রিজার্ভ হয়ে গেছে। একদিনের ট্যুর আপাতত শান্তিনিকেতনটা। দেন কালকে সকালে যাবো হচ্ছে তারাপীঠ, ওটা আলাদা ব্লগ আসবে। তো চলো আপাতত ফ্রেশ হই, দেন তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। সো ফাইনালি হয়ে গেছে, এখন ফুললি রেডি। এবার যাবো হচ্ছে সাইট সিনগুলো ঘোরার জন্য। আর চলো দেখা যাক কি সাইট সিন ঘুরি, আর তোমাদেরকে দেখাই যে আমরা কোন হোটেলে স্টে করেছি আর ঘরটা কিরাম। তো আমরা বোলপুর শান্তিনিকেতন এখানে এই হোটেলে স্টে করেছি। আর কোইন্সিডেন্টলি এই হোটেলটার নামও হচ্ছে গিয়ে হোটেল শান্তিনিকেতন, ঠিক আছে? স্টেশন থেকে মোটামুটি 10 মিনিটের মোটামুটি দূরে। আর এখানে ছোট্ট বাচ্চাদের জন্য মিনি পার্ক গোছানো করা আছে। আর চারিপাশের অ্যাম্বিয়েন্স আছে মারাত্মক। আর আমরা স্টে করেছি হচ্ছে এই ঘরটাতে 51 নম্বর রুমে। তো আমি তো হয়ে গেছি রেডি, বাট বাকিরা এখন হচ্ছে কি রেডি। বাকি বলতে মা আর বাকি। রুমের ভেতরে ফার্স্ট একটা সিঙ্গেল বেড আছে, দেন এখানে ডাবল বেড আছে, এখানে টিভিও আছে। আর এখানে মা রেডি হচ্ছে। মা একটু হ্যালো করে দাও। হাই ভাবি, হ্যালো করে দেবে? হ্যাঁ, হাতটা নাড়াতে হয়। তো এখানে তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই বাথরুমটা। দেখতে পাচ্ছ মোটামুটি পরিষ্কারই আছে। এখানে গিজারও আছে, এই গিজারের কলটা। আর এখানে বেসিন সবই আছে। এগুলো আমাদেরই সব জিনিসপত্র আর কি। এই হচ্ছে কি আমি। তো চলো সবাই হয়ে গেছে রেডি, একেবারে বেরোনোর পালা। তো হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে গেছি হচ্ছে সাইড সিনগুলো করার জন্য। ফার্স্টে আমরা হচ্ছে কঙ্কালীতলা। এটা নাকি একটা সতীপীঠের একটা পীঠের মধ্যেই পড়ে। মায়ের নাকি এখানে কোমরের অংশ পড়েছিল। তো চলো দেখা যাক, ওখানে গিয়েই তোমার সঙ্গে দেখাবো জায়গাটা কিরকম আর কি বৃত্তান্ত। তো চলো। ওই যে রবি ঠাকুরের মাটির বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হলো রবি ঠাকুর স্ত্রীর বাড়ি, মীনানী দেবীর বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর কি করলেন, উত্তর দিকে মুখ করে দোতলা টালি বাড়িটা বানিয়েছিলেন। ওনার স্ত্রীকে বললেন তুমি এই বাড়িতে ছেড়ে দাও, এই বাড়িতে থাকো। ওনার স্ত্রী বলছে কেন এই বাড়িতে ছেড়ে দেবো না, তোমার নামে একটা পাঠশালা খুলবো। তার জন্য উনি ছেড়ে দিচ্ছিলেন আর এই বাড়িতে ছিলেন। এখানে 14 বছর ছিলেন। তাই এখানে রবি ঠাকুর পেয়েছিলেন নোবেল, যেটা গীতাঞ্জলি লিখেছিলেন, এই বাড়িতে বসে খবর পেয়েছিলেন। তার জন্য একে বলা হয় মীনানীর পাঠশালা, অনেক জনা বলে আনন্দ পাঠশালা। এখনো ঐতিহ্য এখনো রাখা আছে, আপনার চোখের সামনে আপনি দেখতে পারবেন। সমস্তটা আপনি 2 থেকে নিয়ে 12 অব্দি মাটিতে বসে খেলে। সহজ পাঠ বই দেখেছেন, ফার্স্ট পেজে এই বট গাছের ছবিটা দেওয়া আছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কোপাই নদী থেকে 3টে পাথর তুলে নিয়ে এসেছিলেন, নিয়ে 3টে চাপার জন্য 3 ধাপ করেছিলেন। তার জন্য একে বলা হয় তিল পাহাড় বট গাছ।
আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর একটা ছড়া লিখেছিলেন, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা খোলসের যে ছড়াটা এই জায়গায় বসে বসে লিখেছিলেন। আপনি দিনে একটা রূপ দেখছেন, আবার রাত্রেবেলা লাইট জ্বলে গোটা গাছটাতে, একবার লাইট জ্বলে তখন আরো ভালো ভিউটা দেখায়। তো এখন টোটো করে ফাইনালি চলে এসেছে কঙ্কালীতলা, সামনেই মায়ের মন্দির। আর এখানে সব ডালা বিক্রি করছিল, তাই জন্য ভাবলাম যে পুজোটা একেবারে দিয়েই দিই। তো চলো ভেতরে যাই, তারপর তোমায় দেখাও, যদি ভিডিও অ্যালাউ থাকে তবে, কারণ সব জায়গায় তো ভিডিও অ্যালাউ থাকে না। তো চলো ভেতরে ঢুকি, দেন তোমায় দেখাচ্ছি। তো এই হচ্ছে কি জয় মা কঙ্কালী বলে দেখতেই পারছো কত বড় করে একটা লেখা আছে। আর এই হচ্ছে কি ভেতরের জায়গা। আর এই কঙ্কালী মন্দিরের ভেতরে ভিডিও করা যেহেতু অ্যালাউ ছিল, দ্যাটস ওয়াই তোমার ভেতরে গর্ভগৃহটা মায়ের দেখাতে পাচ্ছি, তাছাড়া তো দেখানো একেবারে অসম্ভব ছিল। তো এই হচ্ছে গিয়ে মায়ের ভেতরের গর্ভগৃহ। হচ্ছে কি কঙ্কলেশ্বরী মন্দির, এখানে বলে নাকি যে মায়ের এখানে কোমরের অংশ পড়েছিল। তোমরা এখানে দেখতেই পাবে যে এখানে যা মায়ের যেসব শরীরের অঙ্গ যেখানে যেখানে পড়েছিল সেখানকার নাম লেখা রয়েছে, সব জায়গাতেই দেখতেই পাচ্ছ। আর এখানে কর্ণাটে কর্ণদয়, শ্রী পর্বতের দক্ষিণ তল্প, করতলের তর বাম তল্প, সব লেখা আছে কোথায় কোন জায়গায় মায়ের কোন অংশ পড়েছিল। আর এই পুকুরে বলা হয় নাকি যে মায়ের আর কি কোমরের অংশ পড়েছিল এই পুকুরটাতেই। আমরা দেখতে পাচ্ছি চারপাশে এরিয়াটা কতটা বড় একটা জায়গা নিয়ে এরিয়াটা স্থাপিত হয়েছে, আর মাঝখানে পুরো মন্দিরটা রয়েছে। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে মায়ের কোন অঙ্গ কোথায় পড়েছিল লেখা আছে। মন্দিরের চারি সাইডে, এই সাইড থেকে শুরু করে এই সাইড আর ওই দিকে, মানে 3 দিক 4 দিকেই লেখা আছে কোথায় কোন অঙ্গ পড়েছিল, প্রপার সব জায়গায় সব নাম সহ লেখা। আর এই কঙ্কালী মন্দির থেকে একটুখানি এগিয়ে গিয়ে বাঁ দিকে তোমরা একটা হবে শিব মন্দির দেখতে। আর আগে বলে নাকি শিব মন্দিরটা টিনের ছিল, তো এখানে লোকাল লোকেরা মিলে চাঁদা বাজা তুলে মন্দিরটা খুব ভালোভাবে সাজিয়ে। চলো তোমায় দেখাই মন্দির। এই হচ্ছে গিয়ে মন্দিরের সামনের দিকটা। বাপি আর মা ভেতরে ঢুকেছে, আমি ঢুকিনি, কারণ বারবার আমাকে জুতো খুলতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমি বারবার খুঁজি। আর মা এখানে হাতে করে চন্দ্রমিত্র নিয়ে আসছে, দিয়ে দাও মাথায় দিয়ে দাও, দিয়ে দাও। চলো, তো কঙ্কালী মন্দিরের পর তোমায় দেখালাম এই শিব মন্দিরটা। তো এরপর নেক্সট ডেস্টিনেশন কোথায় যাবো, তো টোটোয় বসে এটা দেখা যাবে। টোটোওয়ালা কাকুই আমাদের বলতে পারে যে আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায় যাচ্ছি। তো চলো আর ভিডিওতে বেশি টাইম না বাড়িয়ে একেবারে টোটোয় বসে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, ঠিক কঙ্কালী মন্দিরের ঠিক পিছনে এই কোপাই নদীর তীরে। আর এই কোপাই নদীর তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সেই কবিতা লিখেছিল, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই নদীকে কেন্দ্র করে এই কবিতা নাকি লেখা হয়েছিল। এগুলো দেখে বুঝতেই পারছো যেখানে গঙ্গা আরতি হয়, ঠিক আমাদের কলকাতা যেমন বাবুঘাটে গঙ্গা আরতি হয়, ঠিক সেরকমভাবে এখানেও গঙ্গা আরতি হয়। এখন চালু আছে সেটা বোঝা যাচ্ছে না, হয়তো সন্ধ্যাবেলার দিকে এটা চালু থাকতেও পারে। তোমাদের দেখো এখান থেকে ভিউটা কি অসাধারণ লাগছে, তাই না? কোপাই নদীর তীরে এখন শীতকাল বলে এটা বেশি ভালো লাগছে। আর জলটাও মোটামুটি অনেকটা কমই আছে, হয়তো সারা বছর জল এরম থাকে না, বর্ষাকালে জলটা অনেকটাই বাড়ে। আর এটা হচ্ছে কি ময়ূরাক্ষী নদীর উপনদী একটা। তো আপাতত আমাদের দুটো জায়গা তো ঘোরা হলো, কঙ্কালী মন্দির আর এই কোপাই নদীর তীর। তো চলো দেখা যাক নেক্সট ডেস্টিনেশন আমাদের কোথায় নিয়ে যাওয়া হয়। আর এই টোটোওয়ালা কাকুর নাম্বার, কন্ট্যাক্ট আর কত টাকা কি লাগছে রিজার্ভ করতে, সব ডিটেলস আমি তোমাদের ভিডিওর মাঝখানে দিয়ে দেবো। তো চলো এখন টোটোয় বসে আর নেক্সট ডেস্টিনেশন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এই বাড়িটার নাম হলো তালুকধ্বজ বাড়ি। এই বাড়িটা তৈরি করেছিলেন নন্দলাল বসু। গোটাটাই মাটির বাড়ি, বাড়ির মধ্যেখান থেকে তাল গাছ বেরিয়ে গেছে। এই নন্দলাল বসু বানানো থেকে এটা আপনার রবি ঠাকুর একটা ছড়া লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ দাঁড়িয়ে, যে ছড়াটা আছে এখানে বসে বসে উনি লিখেছিলেন। এটা হলো উপাসনা প্রার্থনা মন্দির, পুরোপুরি বেলজিয়াম কাজের তৈরি। তখনকার দিনে ইটালি থেকে কাঁচ আনতে হয়েছিল। বাড়িটার মধ্যে আপনার 16খানা দরজা আছে। প্রোগ্রামের সময় 22শে শ্রাবণ, 25শে বৈশাখ, 23শে জানুয়ারি 16টাই দরজা খুলে দেওয়া হয়। আপনাকে আসতে গেলে সাদা পাঞ্জাবি পায়জামা পরতে আসতে হবে, আর কোনো দাদাভাই দিদিভাই এলে লেডিস সাদা শাড়ি লাল পাড় পরে আসতে হবে। বুঝছো? এই বাড়িটার নাম হলো শান্তিনিকেতন। এই বাড়িটা 3টে ধর্মে তৈরি করা আছে। সামনে দিকে মডেলটা গির্জার মতন, সাইড থেকে দেখলে মসজিদের মতন, পেছন দিকে গেলে বাড়িটা মন্দিরের মতন। আত্মার কামনা, মনের শান্তি, প্রাণের আরাম আমি এই বাড়িতেই পেয়েছিলাম। তার জন্য অ্যাকচুয়ালি এই বাড়িটার নাম শান্তিনিকেতন। বাড়ির সামনে দেখো একটা স্ট্যাচু রয়েছে, বুঝলেন, ভাস্কর রামকিঙ্কর বেজ তৈরি করেছিলেন, হলো ছাতিমতলা। এখানে প্রোগ্রাম হয়, দোলের সময়, এর সময়, মেলার সময় সব প্রোগ্রামগুলো হয়। এখানে যে সার্টিফিকেট দেওয়া হয় 5টা ছাতিম গাছের পাতা দিয়ে, সেই সার্টিফিকেট রেখে তাকে সম্মাননা জানানো হয়। কে দেবে? প্রধানমন্ত্রীকে আসতে হবে। এবারে যেরকম এসেছিলেন রাষ্ট্রপতি, তিনি দিয়ে গেছেন। তার জন্য এই জায়গাটার নাম ছাতিমতলা। তোমরা দেখতে পেলে এই যে সানু কাকু সবকিছু ঘুরে ঘুরে আমাদের অল ডেসক্রিপশন দিয়ে সবকিছু বলে দিচ্ছিল, যেখানে চারপাশে কোনটা কি জন্য বিখ্যাত, ছাতিমতলা কেন বিখ্যাত, কি জন্য, কি কারণেতে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা মিউজিয়ামেতে। আর এই মিউজিয়ামের এই যে আমার স্টুডেন্ট আইডি কার্ডটার জন্য একটা সুবিধা, সেটা হচ্ছে কি আমার 10 টাকাতে হয়ে যাবে, যেখানে 100 টাকা লাগবে বাকিদের। তো চলো ভেতরে ঢুকি, দেন তোমায় দেখাবো। এখানে এন্ট্রি ফি দেখতে পাচ্ছ, দর্শক প্রতি 100 টাকা, ছাত্রের জন্য 10 টাকা। আমি যেহেতু আইডি কার্ডটা এনেছি তার জন্য আমার 10 টাকাতেই হয়ে যাবে।
তো এই মাত্র জাস্ট আর কি 10 টাকার টিকিট কেটে, আমার 10 টাকা, বাকি মা রাবির 100 টাকা করে টিকিট কেটে মিউজিয়ামের ভেতর ঢুকে পড়ছি। চলো দেখা যাক এখানে ভেতরে কি আছে। মেবি জুতো খুলে যেতে হবে, তো চলো দেখা যাক। যদি ভেতরে ভিডিও অ্যালাউ থাকে তবেই তোমায় দেখাতে পারবো না। তো চলো দেখি কি আছে ভেতরে। ওকে, তো যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হলো। ভেতরেতে ভিডিও ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ ছিল না। আর আমি পার্সোনালি তোমাদের একটা টিপস দেবো যে তোমরা যদি এখানে আসো, বেশিরভাগ জায়গাতে শান্তিনিকেতনে তোমরা স্লিপার্স কিংবা কিটো সামথিং কিছু বুট পরে এসো না। বস 3-4 বার বুট খুলে ভেতরে ঢুকতে হয়েছে, এটা ভালো জিনিস, বাট আমি বুট পরেছি তো বারবার খুলতে হচ্ছে, প্রবলেম হচ্ছে একটুখানি। তো কই না, তোমরা যারা যারা আসবে একটু স্লিপার্স কিংবা কিটো পরার ট্রাই করো। চলো এবার এই সাইডটা ঘুরে দেখি কি আছে। তো এটা হচ্ছে কি মিউজিয়ামের একটা সাইড। তোমরা দেখছো যে কি পুরনো আর্কিটেকচার, বাট তখনকার সময় আর্কিটেকচার এতটা পরিমাণে উন্নত ছিল যে কি সুন্দর লাগছে, এখনো আলাদা লেভেলের লাগছে। তো এটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি। কেউ বলবে এতটা ভালো কন্ডিশনে আছে যে দেখে মনে হবে না যে একটা টাইমে এই গাড়ি চেপে রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরে বেড়াতেন। তো আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। দেখতেছো পিছনে গেট আছে, চলো টিকিট কেটে ভেতরে ঢোকা যাক আর দেখা যাক ভেতরে কি আছে। তো মেনলি এখানে আর কি অন্যান্য জেলা যেমন বাঁকুড়া, ত্রিপুরা, আসাম, এগুলো সব ঐতিহ্য কেন্দ্র, সব কাজকর্ম মানে হাতের কারুকার্য কাজ আছে। তো চলো ভেতরে ঢোকা যাক, দেন দেখাচ্ছি তোমাদের কি আছে কি নেই। তো তোমরা গেটটাই দেখতে পাচ্ছ কি অসাধারণ লেভেলে লাগছে, তারই সাথে হয়ে গেছে অত্যন্ত পরিমাণে ভিড়, যেহেতু দুপুর বাড়াচ্ছে বা আস্তে আস্তে খিদেও পাচ্ছে। চলো দেখা যাক, এরপর মেবি লাঞ্চ করার ব্যবস্থা করবো। তো আমরা ভেতরে ঢুকে পড়েছি। স্টুডেন্টের জন্য 10 টাকা করে, আর যারা অ্যাডাল্ট তার জন্য 30 টাকা করে। আর জায়গাটা খুবই ক্রিয়েটিভ একটা জায়গা, ঠিক আছে। মাস্কগুলো যে তৈরি করেছে, মাস্কগুলো অত্যন্ত ক্রিয়েটিভ ওয়েতে তৈরি করেছে ভাই। লিটারালি জায়গাটা খুবই ক্রিয়েটিভ একটা জায়গা। এমনিতেই শান্তিনিকেতন জায়গাটা বাঙালিদের কাছে অত্যন্ত ক্রিয়েটিভ জায়গা। বাঙালি এমনিতেই খুব ক্রিয়েটিভ, ঠিক আছে। তাহলে দুর্গাপূজায় ভাই বাঁশ দিয়ে কি না কি বানিয়ে দিচ্ছে, ঠিক আছে, ভাবো জাস্ট। চলো চারিপাশটা এক্সপ্লোর করি, দেন তোমাদেরকেও দেখাই কি কি দেখার মতো জিনিস আছে এখানে। তো এখানে ঢোকার সময় তোমাদের ভেতরে বললাম যে এখানে বাঁকুড়া, পুরুলিয়া এসব জায়গাকে রিপ্রেজেন্ট করেছে, বাট না, আমি ভুলছিলাম। এখানে প্রতিটা আলাদা আলাদা রাজ্যকে রিপ্রেজেন্ট করেছে, আলাদা আলাদা রাজ্য, আলাদা আলাদা কালচার দেখানো হয়েছে। যেমন ধরো এখানে গ্রাম বাংলার কালচারকে তুলে ধরার চেষ্টা হয়েছে, ঠিক তার পাশে এখানে দেখতে পাচ্ছ উড়িষ্যার কালচারকে তুলে ধরার চেষ্টা হয়েছে। জগন্নাথ ঠাকুর, তারপর এখানে চক্র ইত্যাদি, এটা উড়িষ্যার কালচারকে তুলে ধরার চেষ্টা হয়েছে। তো চলো দেখা যাক আর কোন কোন কালচারকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে শুধুমাত্র স্টেটগুলো রিপ্রেজেন্ট করেনি, তার সাথে সাথে এখানে সিকিমকেও রিপ্রেজেন্ট করেছে। তারপর আছে কি বিহারের কালচার, তার সাথে আছে আসামের কালচার। আসামের কালচার কি কালারফুল, তাই না? তারপর আছে এখানে মণিপুরের কালচার, তার সাথে সত্যি বলছি এটার নামটা আমি ভুলে গেছি। তারপর আছে আন্দামান নিকোবরের কালচার, এক্সেট্রা আরও অনেক। আর এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে তোমরা একটা ছোট মার্কেটও পেয়ে যাবে, যেখানে তোমরা কেনাকাটি করতে পারো। তোমরা জাস্ট দেখো এখানে কপার ওয়ার দিয়ে কি সুন্দর পেন্টিংগুলো বানাচ্ছে। তাছাড়াও এখানে অনেক কিছু হাতের তৈরি জিনিস, তার সাথে পাঞ্জাবি, এগুলো জাস্ট মাত্র 350 টাকা করে। আর এই টি শার্টগুলো যেগুলো বাঙালির লেখা টি শার্ট, এগুলো 160 টাকা করে। তার সাথে অনেক জুয়েলারিও পাওয়া যাচ্ছে। তো বেসিক্যালি কোথাও ঘুরতে গেলে আমি আমার বন্ধুদের সাথে সেরমভাবে বেরোই, তো বাড়ির সাথে সেরমভাবে বেরোনো হয় না। আর ব্লগের ভিডিও বলতে গেলে রিজু, প্রিয়ন্ত এরাই করে দেয়, আমাকে কোনো ভিডিও করতে হয় না। আমি জাস্ট দাঁড়িয়ে জাস্ট রিভিউ, কথাবার্তা এইসবই বলি। তো এখন আমার ভিডিওগুলো আমাকে নিজে থেকেই করতে হচ্ছে। আর আমি অনেক কিছু ভুলভাল বলে দিচ্ছি, ঠিক আছে, অনেক কিছু মানে অনেক কিছু আমি বারবার রিটেক নিতে হচ্ছে। আর তার উপরে এই ফটো ভিডিও করার চক্করেতে, ব্লগ বানানোর চক্করে আমার একটা ফটো তোলা হয়নি। এইসব একটা স্যাক্রিফাইস, একটা সাবস্ক্রাইব তো করতেই পারো, তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা যাক এখান থেকে এবার বেরোবো, আর এরপর কি হয় কি হয় না দেখা যাক। এরপর চলে আসি আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের সুরুল রাজবাড়ির উদ্দেশ্যে। কি সুবিশাল লাগছে, তাই না? তো এটা হলো গিয়ে সুরুল রাজবাড়ি। দেখতেই পাচ্ছ কি বিশাল পরিমাণে মেনটেনেন্স করে রেখেছে, আর কি বিশাল লাগছে। সত্যি বলতে কি আমাদের বাড়ির সামনে যে কালীবাবুর বাড়ি, তোমাদের দেখিয়েছিলাম যে পুজোর সময় একটা ব্লগ বানিয়ে, তা সেটা খুব ভেঙে চুড়ে গেছে, অবস্থা খারাপ। বাট এটা বিশাল মেনটেন করে রেখেছে। দেখতে সামনে দুর্গা দালান, আর সব রাজবাড়িতে দুর্গা পুজো তো কম্পালসারি হয়ই হয়। তো এই সুরুল রাজবাড়ি লাগোয়া একটা মন্দির আছে, যেটা নাকি অনেকটা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ঢাঁচে তৈরি। তো চলো আমার পিছনে এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ একটু একটু, চলো ভেতরে গিয়ে ঢুকে দেখা যাক মন্দিরটা আসলেই কেমন। তো এই হচ্ছে কি সুরুল রাজবাড়ির দেয়াল, আর এইখানে একটা মন্দির আছে, এখানেও দুর্গাপুজো হয়। আবার এই সুরুল রাজবাড়ি এখানেও দুর্গাপুজো হয়। আর এটা হচ্ছে কি একটা মায়ের মন্দির, দেখতে পাচ্ছ পুরোটাই দক্ষিণেশ্বর মন্দিরের ঢাঁচে তৈরি। তো আমরা সুরুল রাজবাড়ি থেকে বেরিয়ে এখন যাবো হচ্ছে কিছু খাবার দাবার লাঞ্চ করার উদ্দেশ্যে। কারণ সেই সকালবেলা কখন 10:30 11টায় বেরিয়েছি, তখন থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। তো চলো দেখা যাক কোথায় খাওয়া দাওয়া করা যায়, আর তোমাদের কি খাবো সেটা দেখাতে থাকবোই। তো চলো, আর এনার্জি পাচ্ছি না, লাঞ্চ করার পর একটু ভালোভাবে এনার্জি পাবো। তো চলো। তো সকাল থেকে এত জায়গা ঘোরাঘুরির পর এতটা পরিমাণে জোরে খিদে পেয়ে গেছে, তো আমরা এখন চলে এসেছি হচ্ছে গিয়ে বনবিথির হেসেল ঘরেতে। চলো দেখা যাক এখানকার খাবার দাবার কীরকম। আর আমি যে কটা শান্তিনিকেতনের ট্যুরের ব্লগ দেখেছি, সব জায়গাতে বেশিরভাগ সবাই এখানেই খেতে আসে। চলো দেখা যাক এখানকার খাবার দাবার কেমন, আর রিভিউ তো তোমাদের দেবই। তো চলো। তো এই হচ্ছে গিয়ে বনবিথির হেসেল ঘর, আর এই হচ্ছে গিয়ে সেই জায়গা যেটা হেসেল ঘর। আর দেখতেই পাচ্ছি এখানে চারিদিকে আলাদা লেভেলের ভিড় হয়ে আছে। তো ফাইনালি হাত পামুখ ধুয়ে এখন চলে এসেছি বনবিথি
কেশিল ঘরের ভেতরে, আর ভেতরে অনেকটা পরিমাণে ক্রাউড আছে, বাট সেরকম ভিড় নেই। অন্যান্য সময় যে লেভেলে ভিড়টা থাকে এখন সেই লেভেল ভিড়টা নেই। তো এখানে থালির চার্জেস হচ্ছে 170 টাকা করে, আর তোমরা এখানে আনলিমিটেড খাবার দাবার খেতে পারো। তো চলো দেখা যাক খাবার দাবার আসুক, দেন তোমাদের দেখাবো যে রিভিউতে কিরকম কি খেতে হচ্ছে। আর বিশাল লেভেলে এনার্জি লো হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করি, দেন এনার্জিটা একটুখানি হাই হলেও হতে পারে। তো চলো, দেখতে পাচ্ছ ওটা পেঁয়াজি দিয়ে দিয়েছে, ভাত দিয়েছে, আর এখানে আলু পোস্ত, আর এখানে মোচার তরকারি মেবি, আর ডাল, এগুলো এখন অব্দি দিয়েছে। আর এখানে কি রাখাই রয়েছে তোমরা নিয়ে নিয়ে খেতেই পারো। চলো খাওয়া দাওয়া শুরু করো। তো এদিকে চিকেন চলে এসছে, দেখা যাক চিকেনটা দেখতে কিছুটা এরকম লাগছে, চলো দেখা যাক খেতে কিরকম লাগে। প্রথমে তো এখানে ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, দেন তারপর তোমার একটা বাইট বানিয়ে শীতকালের সময় পিকনিক করলে যে লেভেলের যে মাংসের টেস্টটা হয় না, ঠিক ওরম টাইপের লাগছে। চলো খাই, তারপর কথা হচ্ছে। তো অনেকক্ষণ ধরে আমি আমার ফোনের চার্জটা সেভ করছিলাম যাতে আমি সোনাঝুরি হাটে এসে ব্লগটা কন্টিনিউ করতে পারি, কারণ যে কোন সকালে হোটেল থেকে বেরিয়েছি তখন থেকে ফোনেতে 100% চার্জ দিতে পারি, 90% অ্যাবভ দিয়েছিলাম, বাট শেষ হতে হতে রোদের মধ্যে ভিডিও করতে করতে অনেকটাই চার্জ শেষ হয়ে যায়। বাট আমি সোনাঝুরি হাটে ব্লগ করবো বলে চার্জটা সেভ করেছিলাম, মোটামুটি এখন 40% মতো ব্যাটারি আছে। তো চলো তোমাদের সোনাঝুরি হাটে একটু ঘুরিয়ে দেখাই। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তো এই সোনাঝুরি হাট সপ্তাহে 7 দিনই খোলা থাকে। খোলার সময় প্রায় সকাল 11টা থেকে বিকেল 4টে 4:30 অবধি, আর বিশেষ করে শনি আর রবিবার বেশি ভিড় হয়। আর অন্যান্য দিন যেমন আজকে শুক্রবার যেদিনকে আমরা গিয়েছিলাম সেদিনকে লোক সংখ্যা ঠিক এরমই ছিল। আর এখানে পেন্টিং থেকে শুরু করে হাতের তৈরি গয়না, পাঞ্জাবি, শাড়ি, তোমরা সব কিছু অনেক কম দামে পেয়ে যায়। সত্যি কালেকশন মারাত্মক ছিল, আমার দেখে খুবই পছন্দ হয়েছিল। তো এখানে যে পাঞ্জাবিগুলো মোটামুটি শর্ট কুর্তাগুলো 250 টাকা করে বলছে, যেগুলো লং কুর্তাগুলো 350 থেকে স্টার্ট ছিল। আর লেদারের যে হাতের তৈরি ব্যাগগুলো অসাধারণ লেভেলের ছিল। যাই হোক, অন্য সময় তো আমি দুধ চা ছাড়া খাই না, বাট এখন মাথা ব্যথা ঝিমঝিম করছে বলে হালকা করে লেবু চাও খাওয়া যেতেই পারে। তো চলো খাওয়া যাক। হালকা করে জল জিরা লেবু দিয়ে মারাত্মক লাগছে, হেভি গাইস। আর এই সোনাঝুরি হাটে ঘুরতে গেছে আমি কিছু কিনবো না সেটা কখনো হতে পারে। তো আমি কী কী কিনলাম সেগুলো একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, আর দাম কিনেছে সেটাও বলবো, তোমরা কী করে নেগোসিয়েট করতে পারবে তারও হালকা পাতলা তোমাদের একটা আইডিয়া দিয়ে দেবো। আর একটা খুব ইউনিক জিনিস দেখলাম, ফেস আর্ট। তোমরাও চাইলে এখান থেকে নিজেদের ফেসের ওপর এরকম খুব সুন্দর একটা আর্ট করতেই পারো। তো ঘড়িতে এখন টাইম প্রায় 5টা মতো বাজে, এখন আমরা সোনাঝুরি হাট থেকে বেরিয়ে যাবো। তো অনেক কেনাকাটি করলাম, অনেক কম কম দাম, তোমরা আসলে কিনতে পারো। মোটামুটি যে হাফ স্লিভ পাঞ্জাবি যেগুলো হয়, মানে হাফ স্লিভ না সরি শর্ট যে পাঞ্জাবিগুলো হয় ওগুলো মোটামুটি 200-250 টাকা মতো দাম, বার্গেনিং করলে আরও কমতে পারে। তো অনেক কিছু শপিং করলাম। তো যদি টাইম হয়তো হোটেলে দেখাবো কিংবা একেবারে বাড়ি গিয়ে তোমায় দেখাবো। তো চলো দেখা যাক এরপর নেক্সট ডেস্টিনেশন কোথায় নিয়ে যায়, কিংবা কোথাও নিয়ে যায় কি নিয়ে যায় না। তাছাড়া এবার হোটেলে হয়তো মেবি নিয়ে যেতেও পারে। তো চলো এখান থেকে এবার বেরোই, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো লাস্ট একবার তোমাদের ওভারভিউ দিয়ে দিই। এই হচ্ছে সোনাঝুরি হাট, মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে। 11টা নাগাদ করে এই হাটটা শুরু হয়ে যায়। শনিবার দিন আরও বেশি ভিড় হয়। আজ শুক্রবার যেহেতু ভিড়টা একটু কম আছে, শনিবার হলে ভিড়টা আরও বেশি হতো। তো এই হচ্ছে গিয়ে লিস্ট, তোমরা দেখতেই পাচ্ছ এতগুলো জায়গা ঠিক ঘোরানো হবে, আর নিচে অ্যামাউন্ট দেবে আছে। তো কাকু তুমি তোমার নাম্বার একটু বলে দাও। 9434 হ্যাঁ 333 570। হ্যাঁ আচ্ছা। তো কাকু এই সব জায়গাগুলো তোমাকে ঘুরিয়ে দেবে একদিনের মধ্যেই, সব কিছু আছে। আর কাকুর বিহেভিয়ার খুবই ভালো, আমরা ঘুরে এলাম। তো থ্যাংক ইউ কাকু। তো এবার তোমরা যদি শান্তিনিকেতন স্টেশনে নেমে কাউকে ফোন করে দাও, কাকু তোমাকে টোটো করে রিজার্ভ করে নেবে। তো একদিনের রিজার্ভের মধ্যে 5 থেকে 7 ঘন্টার মধ্যে মোটামুটি তোমরা সব জায়গায় ঘুরে ফেলতে পারবে। বিশ্বভারতী ক্যাম্পাস থেকে শুরু করে নিয়ে সব জায়গাতেই। তো হয়তো এখন মাইকটা লাগাইনি বলে একটু আওয়াজটা ঘ্যাড়ে ঘ্যাড়ে আসছে, আর এখন মাইকটা ব্যাগে ঢুকিস, দ্যাটস ওয়াই এমনিই করে দিলাম। তো কাউকে তোমরা ফোন করে আর কি রিজার্ভ করে নিতে পারো, ঠিক আছে। তো নাম্বার তো তোমাদের দেওয়াই থাকবে স্ক্রিনের মধ্যে। তো চলো। তো গাইস এই ছিল শান্তিনিকেতনের স্পেশাল ব্লগ। দেখতে পেলে কতগুলো জায়গা কভার করতে পারলাম কি পারলাম না। এবার আমি জানি না ব্লগটা কবে আসবে, এডিট ফেডিট হয়ে। তো চলো যাই বন্ধুরা, এই ছিল এই ব্লগটা তোমাদের ভালো লাগছে দেখে সাবস্ক্রাইব করে দেখুন কেমন। এখানে টাটা।